আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইরফিস। শুরুতে পাওয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফিলিপাইনে ক্যাসিনোর অ্যাকাউন্টে $46 লাখ বাংলাদেশকে দিতে চান ব্যবসায়ী কিম। ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলার প্রমাণ থাকার দাবি বাংলাদেশ ব্যাংকের। হ্যাকিং নয়, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে রিজার্ভের টাকা ডিজিটাল ডাকাতি হয়েছে অভিযোগ বিএনপির। নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত দাবি। সপ্তাহ খানেকের মধ্যে ফার্নেস অয়েলের দাম লিটারে কমবে 15 টাকা। কমছে না ডিজেল, পেট্রোল, অকটেল ও বিদ্যুতের দাম, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তনু হত্যার প্রতিবাদে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। 3 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক, মামলা সিআইডিতে হস্তান্তর। শুনছিলেন পাওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে $46,30,000 ফেরত দেবার ঘোষণা দিয়েছে বিতর্কিত চীনা ব্যবসায়ী কিম ওয়াং। ফিলিপাইনের সিনেটের তদন্ত কমিটির জেরার মুখে কিম ওং বলেন, এ অর্থ তিনি প্রমাণ সাপেক্ষে ফেরত দিবেন। মঙ্গলবারের শুনানিতে সিনেটররা জানান, চুরি যাওয়া $81 মিলিয়ন মধ্যে প্রায় $7 মিলিয়ন এখনও ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে আটকে আছে। এদিকে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত আইনজীবী আজমালুল হক কিউসি জানিয়েছেন, লেনদেনে অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট তথ্য প্রমাণ বাংলাদেশের কাছে আছে। রিজার্ভ চুরি ঘটনায় আত্মস্বীকৃত অপরাধী ফিলিপাইন্সের আরসিবিসি ব্যাংকের জপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগিওতো সিনেটের শুনানিতে ঘটনার মূল হোতা হিসেবে উল্লেখ করেছিলেন চীনের বিতর্কিত ব্যবসায়ী কিম ওং এর নাম। সিনেটের তদন্তকারী ব্লু রিবন কমিটি মঙ্গলবার তলব করে কিম ওংকে। নিজেকে নির্দোষ দাবি করে কিম জানান, 2 জন ভিনদেশীর মাধ্যমে ফিলিপাইন্সে ঢুকেছিল বাংলাদেশের চুরি যাওয়া অর্থ। তাদের পাসপোর্টের কপিও তদন্ত কমিটিকে গোপনে দেবেন বলে অঙ্গীকার করেন তিনি। প্রায় 1 বিলিয়ন ফিলিপাইন্স পেসো আমার কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে, যা হয়তো বাংলাদেশের। যদি এটা প্রমাণিত হয়, আমি এই অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দেব। এদিকে চুরির ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের কর্মকর্তারা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখলেও সম্প্রতি তারা কথা বলছেন আইনজীবীর মাধ্যমে। তাই বাধ্য হয়েই বাংলাদেশ ব্যাংক আইনি প্রেক্ষাপট বিশ্লেষণের জন্য প্যানেলভুক্ত আইনজীবী আজমালুল হক কিউসিকে নিয়োগ দেয়। আজমালুল হক জানান, চুক্তি ভঙ্গ করার অভিযোগে ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা খুবই সম্ভব। ফেডারেল রিজার্ভ ব্যাংক কনফার্মেশন পাওয়ার আগে তারা পেমেন্ট করে দেয়। তো বাংলাদেশ ব্যাংক অনেক কমপ্লেন করেছে যে দেখো এই টাকাগুলো আমরা ইনস্ট্রাকশন দিয়ে নিই, ইমেল করেছে, চিঠি লিখেছে, সুইফট মেসেজ দিয়েছে, সেগুলোর কোনো উত্তর আসে। মামলা তো করাই যায়, কারণ কথা হলো যে আমি তো চুরির একটা ভিকটিম, তাই না? মামলা তো করাই যায়। যে টাকা আমার দিয়েছে তার দেওয়ার কথা আমার ইনস্ট্রাকশন অনুযায়ী, আমি তো ইনস্ট্রাকশন দিইনি, এটা তো ক্লিয়ার। ইনস্ট্রাকশন চোর দিয়েছে, তো চোরের ইনস্ট্রাকশনের উপর যদি কাজ করে তাহলে তো আমি বলতেই পারি যে তুমি আমার ইনস্ট্রাকশন কাজ করে আমার টাকা ফেরত দাও। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, মামলা করার চাইতে অর্থ ফেরত আনাই তাদের কাছে অগ্রাধিকার। যেটি আমাদের অর্থ আদায়ের জন্য সবচাইতে সহায়ক হিসেবে আমাদের কর্তৃপক্ষের এবং দেশের কর্তৃপক্ষের কাছে বিবেচিত হবে, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে ফিলিপাইন্সের কেন্দ্রীয় ব্যাংক ও সে দেশের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের সহযোগিতায় ফেরত আসবে চুরি যাওয়া অর্থ। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, হ্যাকিং নয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভেতর উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগসাজশেই রিজার্ভের ডিজিটাল ডাকাতি হয়েছে। শুধু গভর্নরের পদত্যাগেই এ সমস্যার সমাধান সম্ভব নয়। নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়িত্বের বিচারের আওতায় আনতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো রিজার্ভের টাকা লেনদেনে সুইফট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের টাকা লুটের বিষয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা করে বিএনপি। এতে দেশ বিদেশের তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্কাইপে যোগ দেয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ম্যাট বিশপ জানান, ম্যালওয়্যার বা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে সুইফট সিস্টেম হ্যাক করা সম্ভব নয়। বিএনপি নেতারা বলেন যে সুইফট সিস্টেম ব্যবহার করে রিজার্ভ হ্যাকিংয়ের কথা বলা হচ্ছে তা সম্ভব নয়। কেবল বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ ও পাসওয়ার্ড ব্যবহার করেই সুইফট লগইন সম্ভব। আর সুইফট কর্তৃপক্ষও জানিয়েছে তাদের নেটওয়ার্কে এখনো কোনো অনুমোদিত প্রবেশ ঘটেনি। সুইফট কিন্তু বলছে যে সমস্যা তোমাদের ইউজার এন্ডে দেখো কি সমস্যা, সেটা কিন্তু বারবার সুইফট বলছে। ইউজার এন্ড মানে যে বাংলাদেশ ব্যাংক, যে ডঙ্গল যার হাতে
চাবি যার হাতে, পাসওয়ার্ড যার হাতে, বায়োমেট্রিক্স যার হাতে এবং এই টোকেন যার হাতে, তাকে বের করে, তাহলে বের হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের ভেতরটা যদি কেউ ইনভলভ না থাকে তাহলে এটা সম্ভব নয়। ফিলিপিন যারা বেনিফিশিয়ারি সেখানে তোলপাড় হয়ে যাচ্ছে, আর আমার টাকা চুরি করে নিয়ে গেল, বাংলাদেশে কি হচ্ছে? এটাই তো প্রশ্ন। রিজার্ভ লুটের ঘটনায় সরকার এখনো বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রাজকোষের এই লুণ্ঠন আমাদের ব্যাংকিং ব্যবস্থা, নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত শামিল। এই ভয়াবহ ঘটনায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা হারাচ্ছে। শুধুমাত্র গভর্নরের পদত্যাগ এই সমস্যার সমাধান নয়। নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। সরকার কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ আর গ্যাসের দাম কমছে না বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি যুক্তি দেখান সরকার ভর্তুকি দেওয়ার অবস্থান থেকে সরে আসতে চায়। প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুতের উৎপাদন খরচ ও বিক্রি মূল্যে সমন্বয় করতে আরও বছর 5 সময় লাগবে। সবশেষ 2013 সালে দেশীয় বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। তখন আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ছিল $100 থেকে $120 মধ্যে। তবে কমতে কমতে আন্তর্জাতিক বাজারে এর দাম দাঁড়িয়েছে $40 নিচে। কিন্তু এই সময় দেশীয় বাজারে কমেনি তেলের দাম। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির দায় দেনাকেই না কমানোর পেছনে যুক্তি দেওয়া হয়। কিন্তু এবার বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 1 সপ্তাহের মধ্যেই এর দাম 10 থেকে 15 টাকা কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাকি যে জ্বালানির ব্যাপারগুলো আছে সেগুলো আমরা এখনো সিদ্ধান্ত নেই নাই যে সেগুলো দাম কমবে কিনা। তবে সেগুলোর ব্যাপারে আমাদের একটা যাচাই বাছাই চলছে। সেগুলো প্রাইস স্ট্রাকচারগুলো আমরা ফলো করছি, বিবিসির অবস্থানটাও আমরা ফলো করছি। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে প্রতি বছর সরকার 5 থেকে 7 হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। বিদ্যুৎ খাতের উন্নয়ন করতে চাইলে এ ভর্তুকির পরিমাণ কমাতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয় করবে। সমন্বয় করাটা বাড়াও হতে পারে। সমন্বয় কিসের সাথে করছি? ডেভেলপমেন্টের সাথে যদি সমন্বয় করি তাহলে বাড়বে, আর যদি ডেভেলপমেন্টের সাথে সমন্বয় না করি তাহলে এটা কমবে। যেভাবে আমাদের ডেভেলপমেন্ট দরকার, আমি মনে করি সেই কস্ট রেশিওতে একটা ব্রেক ইভেনে যাওয়া দরকার। আমি মনে করছি যে 2-4 বছর লাগবে, অন্তত 5 বছর লাগবে একটা ব্রেক ইভেনে আসাটা। সুতরাং সেই পর্যন্ত কিন্তু আমাদের একটা অবস্থানে যেতে হবে, অন্তত এই এত বড় ইনভেস্টমেন্টে। এখনও সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছেন, তো আমরা তো ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে আসতে চাই। ফার্নেস অয়েলের দাম কমালে সরকারের কিছুটা লাভ হলেও তা বিদ্যুৎ উৎপাদন খরচের উপর প্রভাব ফেলবে না বলে মনে করেন নসরুল হামিদ। কিন্তু যেগুলো মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। গণভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর-এর একটি 4তলা নতুন ব্যারাকের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ফলক উন্মোচনের মাধ্যমে ব্যারাকের উদ্বোধন করেন তিনি। গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট থেকে বিশেষ বরাদ্দ হিসেবে 8,42,00,000 টাকা ব্যয়ে এই ব্যারাক নির্মিত হয়েছে। ভবনের 3য় ও 4র্থ তলায় 150 জন পিজিআর সদস্যের আবাসনের ব্যবস্থা থাকবে। নিচ তলায় অফিস কমপ্লেক্স, জিমনেশিয়াম, স্টোর ও গ্যারেজ এবং 2য় তলায় থাকবে লাইব্রেরি ও বিনোদন হল। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এবং প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন। পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিরাপত্তা ও গোয়েন্দা দল, যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তাদের নিকট আত্মীয় স্বজনের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অংশ নেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্যরাও। এ সময় 743টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আলোচনা হয়। এর আগে গত রোববার 4র্থ ধাপের ইউপি নির্বাচনে 130 জন দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 4র্থ ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আগামী 7 মে। 1442 কোটি টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গাজীপুরে কালিয়াকৈর সহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লা, বরিশাল ও রংপুর হাইটেক পার্কের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়
394 কোটি টাকা। সিদ্ধান্ত হয় হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক মানের ডেভেলপার নিয়োগের। 140 কোটি টাকা ছাড় দেয়া হয় সিলেট সুনামগঞ্জ সড়ক উন্নয়নে। ডেস্কো এলাকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দেয়া হয় 152 কোটি টাকা। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বাড়াতে ছাড় দেয়া হয় 476 কোটি টাকার দুটি প্রকল্প। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল জানান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান সুবিধার আধুনিকায়নে বরাদ্দ দেওয়া হয়েছে 47 কোটি টাকা। নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে আগামী 3 এপ্রিল সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানী শাহবাগের সড়ক অবরোধ করে এক কর্মসূচির ঘোষণা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় পুলিশের লাঠিপেটা আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এদিকে 3 এপ্রিলের মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে 4 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। অন্যদিকে তনু হত্যা মামলায় এবার সিআইডিতে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যা বিক্ষুব্ধ করে তুলেছে গোটা দেশবাসীকে। বিচারের দাবিতে তীব্র আন্দোলন চলছে রাজধানী সহ সারা দেশে। নাট্যকর্মী তনুর খুনের বিচারের দাবিতে আজও রাজধানীর শাহবাগ, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। হত্যাকাণ্ডে জড়িতদের এখনও আটক না করায় সরকারের ব্যর্থতাকে দায়ী করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমার বোন তনু দিনে দুপুরে যিনি ওখানে অনেকদিন ধরে থাকতেন, তিনি ধর্ষিত হওয়ার পর নিহত হলেন। আজকে পর্যন্ত প্রায় 10 দিন পেরিয়ে যাচ্ছে। তনু হত্যার কোনো কথাবার্তা এই সরকার তারা বলতে পারছেন না। সারা দেশে ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়েছে, কিন্তু সরকার তনু হত্যার বিষয়ে ন্যূনতম অগ্রগতি আমাদেরকে দেখাতে পারেনি। এই তনু হত্যার ঘটনার মধ্য দিয়েই আমরা এই বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই। এদিকে তনু হত্যার বিচারের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে একটি সংগঠন। এ সময় তদন্তের মাধ্যমে তনুর খুনিদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু। অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন তনু হত্যা, না হলে সমস্ত দায় দায়িত্ব আপনাদের কাঁধে যাবে। এর মধ্য দিয়ে যে আন্দোলন গড়ে উঠবে সারা দেশে, সেই আন্দোলন পাকিস্তানে 69-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশের 90-এর গণঅভ্যুত্থান, তার থেকেও বড় ঘটনা ঘটে যেতে পারে। এরই মধ্যে তনু হত্যা মামলা ডিবি থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে 3 এপ্রিলের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে না পারলে 4 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এছাড়া তনু হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। দলমতের ঊর্ধ্বে উঠে এ হত্যার বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। তা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ৭১ মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেয়া হয়। ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনের ৪৬টি যুক্তি দেখিয়ে ফাঁসির রায় বাতিল করে অভিযোগ থেকে খালাস দেওয়ার খারিজ আর জানানো হয়েছে বলে জানিয়েছেন নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। মুক্তিযুদ্ধ চলার সময় মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে বছরের ৬ জানুয়ারি আপিলের রায় ঘোষণা করে আপিল বিভাগ। আর ১৫ মার্চ পুরো রায় প্রকাশ করে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদে ভোটকাল, ব্যালট পেপার ছিনতাই শক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে, হুঁশিয়ারি নির্বাচন কমিশনারের। আইনি জটিলতায় আবারও পিছালো স্বাধীনতা কাপ ফুটবল। আজ ৯, টুর্নামেন্ট শুরু ১ এপ্রিল। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো অনিয়ম বা ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা শক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে হুঁশিয়ারি করেছে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রথম ধাপে সংঘটিত নানা অনিয়ম থেকে আরও সতর্ক অবস্থানে আছে ইসি। ভোটারদের সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিজ নিজ দায়িত্ব কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অনিয়মের ঘটনা সরাসরি রিটার্নিং কর্মকর্তা কিংবা নির্বাচন কমিশনে জানাতেও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। এদিকে নির্বাচনের অনুকূলে পরিবেশ নেই এমন রিপোর্টের ভিত্তিতে তৃতীয় ধাপে রাঙামাটির ৪৯টি ইউপিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ষষ্ঠ ধাপে পার্বত্য এলাকাগুলোতে ভোট নেওয়া হবে। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে ছুরিকাঘাতে সোহেল মাহমুদ নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়। আহত হয় আরও 3 জন। ঘটনার পরপরই ছাত্রলীগের একাংশ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এবং বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালায়। পুলিশ জানায়, নগরীর প্রবর্ত ক্যাম্পাসে বিএর 31তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়া চলাকালীন শিক্ষার্থীদের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী সোহেল সহ আরও 3 জন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামে ইদ্রিস আলী নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শ্যামনগর বাজারে ইদ্রিস আলী অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যশোর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আজম জানান, নিহত ইদ্রিস আলী হৈবতপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপি সভাপতি। সন্ত্রাসীদের ভয়ে ও নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন ধরে সে 7 মাইল এলাকার বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের লাহোরের পার্কে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে অন্তত ৫,০০০ জনকে আটক করেছে পুলিশ। গেল দুদিনে তাদেরকে আটক করা হয়। পাঞ্জাব প্রদেশ জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর 216 জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। সন্দেহভাজন ওই 216 জনের বিরুদ্ধে আরও বিস্তারিত খোঁজ খবর নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে পুলিশ, দুর্নীতি দমন বাহিনীর সদস্য ও গোয়েন্দা সদস্যরা অংশ নিয়েছে। এদিকে ভারতের পাঠানকোট বিমান ঘাঁটি হামলার ঘটনায় পাকিস্তানের 5 সদস্যের যৌথ তদন্তকারী দল অকুস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসী হামলার অভিযোগ মাথায় নিয়েও এই প্রথম পাকিস্তানের তদন্ত দল ভারতে গেছে। কংগ্রেস ও আম আদমি পার্টি সহ বিক্ষোভকারীরা বিজেপি সরকারের সমালোচনা করে বলেছে, যারা হামলা করেছে তাদেরকে তদন্ত করতে দেয়া দেশের জন্য লজ্জাজনক। গত 2 জানুয়ারি ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল আইনি জটিলতায় আবারও পিছিয়ে যাচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল। আজ শুরুর কথা থাকলেও এখন তার 2 দিন পিছিয়ে 1 এপ্রিল মাঠে গড়াবে টুর্নামেন্টটি। শেখ জামাল ক্লাবের 8 ফুটবলার অন্য কোনো ক্লাবে খেলতে পারবে না। আদালতের এই আদেশে জটিলতায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিষয়টির সুরাহা করতেই টুর্নামেন্টটি 2 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যালেন্ডার অনুযায়ী কথা ছিল 30 মার্চ থেকে স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে শুরু হবে নতুন ফুটবল মৌসুম। সেজন্য ঘটা করে আয়োজন করা হয় ড্র অনুষ্ঠানের। কিন্তু টুর্নামেন্ট শুরুর 2 দিন আগেই শেখ জামাল ক্লাবের রিট পিটিশনে মামুনুল সহ 8 ফুটবলারকে শেখ জামাল ক্লাব ছাড়া অন্য কোনো ক্লাবে না খেলতে আদালতের নির্দেশনা ও বাফুফের প্রতি হাইকোর্টের 4 সপ্তাহের জারি করা রুলে বিভাগে পড়েছে ফেডারেশন। যদিও প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তে এই ফুটবলাররা খেলবেন চুক্তিবদ্ধ ক্লাবগুলোতেই। তাই 1 এপ্রিল স্বাধীনতা কাপ শুরুর নতুন তারিখ নির্ধারিত করে 2 দিনের মধ্যেই এই বিষয়ে সমাধানে আসার চেষ্টা করছে বাফুফে। তবে শেখ জামাল ক্লাবের সাথে চুক্তি ও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন চট্টগ্রাম আবাহনীর তারকা ফুটবলার মামুনুল ইসলাম। বাফুফের কাছে এর সপক্ষে প্রমাণ জমা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আমি তাদের কাছে কোনো টাকা নিই না, আমার পুরাতন টাকা নিয়েছে এবং পুরাতন টাকাই আমার কাছে আছে। যদি তা আবার দাবি করে, এটা আমি জানি না এটা কাদের ভাই করেছে নাকি অন্য কেউ করেছে, বাট আমি যতটুকু জানি যে আমরা অলরেডি বাফুফেকে সব কিছু বলে ফেলছি। চিটাং আবাহনী ক্লাবে নতুন ক্লাবে আসছি, নতুন ক্লাবকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমার কাজটা হলো পারফর্ম করা। আর আমি জানি না কোর্টে কতটুকু হবে, বাট ফিফা, এএফসি এরাই কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যাই বলেন, এরাই আমাদের সব কিছু। তো এটার বাইরে যাওয়া, এটা ফুটবলকে ক্ষতি করা, ফুটবল বাঁচাও যে আন্দোলন যে তৈরি করছে, এই আন্দোলনের কিন্তু ফুটবল বাঁচাতে না ফুটবল মারাতে আন্দোলন করা শুরু করেছে।
9 মাসের চুক্তিতে স্লোভাকিয়ান কোচ জোসেফ পাভলিককে দলভুক্ত করেছে চট্টগ্রাম আবাহনী। নতুন কোচের অধীনে স্বাধীনতা কাপ সহ ঘরোয়া ফুটবলে সেরা সাফল্য অর্জনের আশা চট্টগ্রাম আবাহনীর। জোসেফও চ্যালেঞ্জ নিয়েছেন এদেশের কন্ডিশনে মানিয়ে নিয়ে দলের প্রত্যাশা পূরণে। From the beginning, I need sure little time if I understand everything about football in Bangladesh and which side we need to improve. আমরা একাডেমির কোনো মানে সুযোগ চলে আসে দেন আমরা ডেফিনেটলি হয়তো তাকে আমরা এঙ্গেজ করতে পারি যদি তার পারফরমেন্স ভালো হয়। আমরা যদি দেখি যে এই লিগে আমরা ভালো পারফরমেন্স যদি দেখতে পারি। আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে 1 এপ্রিল শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপ। আইসিসি টি-20 বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনাল। দিল্লিতে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। বৃহস্পতিবার মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে একই সময় লড়বে স্বাগতিক ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে ফেভারিট হয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের নেতৃত্বে দারুণ একটি বিশ্বকাপ উপভোগ করেছে ব্ল্যাক ক্যাপসরা। ভারতের স্নো উইকেটের প্রতিপক্ষদের স্পিন আক্রমণে নাজেহাল করে সুপার 10-এ 4 ম্যাচে জিতেছে আসরের সারপ্রাইজ প্যাকেজ দলটি। গ্রুপ 2-এ চ্যাম্পিয়ন হয়ে খোদ শিরোপার দাবি জোরালো করেছে তারা। স্বাগতিক ভারতকে 47 রানে, প্রতিবেশী অস্ট্রেলিয়াকে 8 রানে, পাকিস্তানকে 22 রানে ও বাংলাদেশকে 75 রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গেই কিউইরা। ইংল্যান্ডও আছে সুপার ফর্মে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 182 করে 5 উইকেটে পরাজয়ের ধাক্কা। দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার 229 রান টোপকে কাটিয়ে ওঠে উইন মর্গানের দল। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফিলিপাইনে ক্যাসিনোর অ্যাকাউন্টে $46 লাখ বাংলাদেশকে দিতে চান ব্যবসায়ী কিম। ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলার প্রমাণ থাকার দাবি বাংলাদেশ ব্যাংকের। হ্যাকিং নয়, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের যোগ সাজসে রিজার্ভের টাকা ডিজিটাল ডাকাতি হয়েছে। অভিযোগ বিএনপির নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত দাবি। সপ্তাহ খানেকের মধ্যে ফার্নেস অয়েলের দাম লিটারে কমবে 15 টাকা। কমছে না ডিজেল, পেট্রোল, অকটেল ও বিদ্যুতের দাম, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তনু হত্যার প্রতিবাদে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। 3 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক। মামলা সিআইডিতে হস্তান্তর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা নিউজ রেডিও থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এখন সঙ্গে থাকা